প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকের এই অনলাইন ক্লাস পরিচালনায় রয়েছে আমি মোহাম্মদ সাইফুল আলম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আজকে দুজন লেখকের বই থেকে রেফারেন্স দিয়েছি। তো সম্মানিত লেখকবৃন্দের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমাদের জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মী যারা মূল্যবান পরামর্শ, প্রয়োজনীয় তথ্য, মেধা ও শ্রমের দ্বারা এই ক্লাসটি নেবার জন্য সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আলোচ্য অধ্যায় চতুর্থ অধ্যায়, মানব শারীর তত্ত্ব, রক্ত ও সংবহন। এই চ্যাপ্টারে আজকে আলোচ্য টপিকগুলো হলো রক্ত ও লসিকা, রক্ততঞ্চন প্রক্রিয়া, মানুষের হৃৎপিণ্ডের গঠন, মায়োজেনিক নিয়ন্ত্রণ, কার্ডিয়াক চক্র, মানুষের পুরো দেহে রক্ত সংবহন, হৃদরোগ ও তার চিকিৎসা। তো প্রথমেই আমরা চলে আসতেছি মানুষের রক্ত সংবহন তন্ত্রে। এটি বদ্ধ প্রকৃতির। তো বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র কাকে বলে? যে ধরনের রক্ত সংবহন তন্ত্রে রক্ত সম্পূর্ণরূপে রক্তবাহিকা মানে ধমনী শিরা ও কৈশিক জালিকা দ্বারা ও হৃৎপিণ্ড দ্বারা আবদ্ধ অবস্থায় থেকে সমগ্র প্রাণীদেহে সঞ্চালিত হয় এবং কখনোই এক বিন্দু রক্ত দেহ গহ্বরে উন্মুক্ত হয় না, তাকে বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র বলা হয়। এই রকম সংবহন তন্ত্র নিয়ে আমরা রুই মাছ চ্যাপ্টারেও আলোচনা করেছি, তাই এখানে আর বিস্তারিত কিছু বলছি না। তো আমাদের রক্ত সংবহন তন্ত্রে প্রধানত তিনটা উপাদান থাকে। একটা হলো রক্ত, আরেকটা হলো হৃৎপিণ্ড, আরেকটা হলো রক্তবাহিকা। তো রক্ত এবং হৃৎপিণ্ড নিয়ে আমরা সামনে ডিটেলস আলোচনা করব। তো রক্তবাহিকাগুলোর নাম একটু বলে রাখি, এরা হলো ধমনী, শিরা ও কৈশিক জালিকা। সবকিছু নিয়ে সামনে আমাদের আলোচনা আছে, তাই এখানে সামান্য একটু পরিচয় করে দেওয়া হলো বিষয়গুলোর সাথে। মানুষের রক্ত, এর বৈশিষ্ট্য ও কাজ। রক্ত কি? মানুষের রক্তনালিকার ভেতর দিয়ে প্রবহমান লাল বর্ণের অস্বচ্ছ ঈষৎ ক্ষারীয় লবণাক্ত প্রকৃতির যে তরল যোজক টিস্যু থাকে তাকেই বলা হয় রক্ত। তো রক্তের সংজ্ঞাটা আমাদেরকে পড়তে হবে। আরেকটা জিনিস, যে যোজক টিস্যু কাকে বলে? যে টিস্যু এক বা একাধিক ধরনের টিস্যুর মধ্যে সংযোগ সাধন করে তাকেই যোজক টিস্যু বলে। রক্ত এক প্রকার তরল যোজক টিস্যু। সংজ্ঞার মধ্যেই রক্তের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। আর রক্তের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, মানে এটা ঈষৎ ক্ষারীয়। আর রক্তের পিএইচ এর গড় মান 7.40। বিভিন্ন বইতে মানটা বিভিন্ন ভাবে দেওয়া আছে, কোথাও গড় মান, কোথাও রেঞ্জ আকারে, যেটাই হোক মনে রাখতে হবে। রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আর রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065, পানির থেকে সামান্য একটু ঘন। তো আমরা এখন রক্তের প্রধান কিছু কাজ দেখতে পাচ্ছি স্ক্রিনে। রক্তের প্লাজমা অংশ মানে রক্তরস অংশ যেটা, এটা দ্বারা হরমোন, এনজাইম, লিপিড এগুলো পরিবাহিত হয়। রক্তের লোহিত রক্তকণিকা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তারপরে নানা রকম রেচন পদার্থ মানে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ রক্ত দ্বারা বাহিত হয়ে বৃক্কে পৌঁছায়, তারপরে মূত্র উৎপাদনে সেগুলো অংশগ্রহণ করে। রক্ত সারা দেহে তাপীয় ভারসাম্য বজায় রাখে। আমাদের পুরো দেহে তাপের একটা ভারসাম্য যেন থাকে, এটাও রক্ত দ্বারা বজায় থাকে। আরেকটা হলো রক্তের শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এদের নাম আমরা আগের ছোট ক্লাসেও শিখেছি। শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এরা রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে। তো সংক্ষেপে এগুলোই রক্তের কাজ। আমরা সামনে আরো কিছু স্লাইডে রক্তের কাজ এখন আমরা মানুষের রক্তের উপাদানকে ছকের মাধ্যমে দেখছি। মানুষের রক্তের উপাদানকে ছক আকারে উপস্থাপন করা হয়েছে। রক্তের প্রধানত দুটো অংশ, একটা হলো প্লাজমা বা রক্তরস, আর একটা হলো রক্তকণিকা। রক্তরস হচ্ছে রক্তের 55%, আর রক্তকণিকা হচ্ছে 45%। তো যাই হোক, রক্তরসে আবার প্রধান দুটো উপাদান, পানি হচ্ছে 92%, কঠিন পদার্থ 8%। এই কঠিন পদার্থের মধ্যে আবার জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে। জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিন যেমন প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো থাকে। তারপরে জৈব পদার্থের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হরমোন, এনজাইম এগুলো থাকে।
আর অজৈব পদার্থের মধ্যে নানা রকম আয়ন, যেমন পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন এগুলো থাকে, সোডিয়াম আয়ন, এই জাতীয় জিনিসগুলো থাকে। আর রক্তকণিকা 45%। এখানে রক্তকণিকা প্রধানত 3 রকম মানুষে: লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইট। বিভিন্নভাবে এদের বলা যায় বায়োলজিক্যাল টার্ম দিয়ে, ইংলিশে বাংলায়। তো আমরা বাংলা টার্মটা ইউজ করব। তো লোহিত রক্তকণিকা এরা বৃত্তাকার, দ্বি অবতল, পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন। এই তথ্যটা অবশ্যই মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে। শ্বেত রক্তকণিকা এরা অনিয়ত আকার বিশিষ্ট, এরা বর্ণহীন। যদি আমরা শ্বেত বলতে হোয়াইট বুঝি, কিন্তু এখানে আসলে তারা বর্ণহীন কণিকা। তো শ্বেত রক্তকণিকা সর্বদাই নিউক্লিয়াস যুক্ত। আর অনুচক্রিকা গুলো এরা 5 থেকে 10 দিন বাঁচে। অনুচক্রিকা গুলো এক প্রকার মেগা ক্যারিওসাইট নামক শ্বেত রক্তকণিকার ভঙ্গুর ক্ষণপদ থেকে উৎপন্ন হয়। তথ্যটা মনে রাখলেই হবে। এটা ব্যাখ্যা অনেক কথা বলতে হবে, ব্যাখ্যাটা সিলেবাসও তোমাদের নেই, শুধু তথ্যটা মনে রাখবা। মেগা মেগা ক্যারিওসাইট নামক এক প্রকার শ্বেত রক্তকণিকার ভঙ্গুর ক্ষণপদ থেকে অনুচক্রিকা উৎপন্ন হয়। অনুচক্রিকাতে কখনোই নিউক্লিয়াস থাকে না। এখন দেখো, শ্বেত রক্তকণিকাকে আমরা আবার 2 ভাগে বিভক্ত করে দেখিয়েছি, গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্র্যানুলোসাইট। কেন এরকম নামকরণ করা হলো? যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানাদার কাঠামো থাকে তারা গ্র্যানুলোসাইট। গ্র্যানুল মানে দানা, সাইট মানে কোষ। মানে না, অ্যাগ্র্যানুলোসাইট মানে যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে কোনো দানাদার কাঠামো দেখতে পাওয়া যায় না। তো গ্র্যানুলোসাইট 3 রকম: ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। মনে রাখার সুবিধা, যেই কোষগুলোর নামের পিছনে ফিল লেখা আছে সেগুলো গ্র্যানুলোসাইটের অন্তর্ভুক্ত, এটা মনে রাখার সুবিধার্থে। আর অ্যাগ্র্যানুলোসাইট এরা 2 রকম: লিম্ফোসাইট, মনোসাইট। ইওসিনোফিল এরা ইওসিন নামক রঞ্জক পদার্থের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ ধারণ করে। এরা রক্তে কোনো কৃমির লার্ভা প্রবেশ করলে সেটা ভক্ষণ করে। বেসোফিল এরা ক্ষারের প্রতি আকৃষ্ট হয়, এরা নীল বর্ণ ধারণ করে, ক্ষারের প্রতি বিক্রিয়া করে, এবং এরা হেপারিন নামক এক প্রকার পদার্থ নিঃসৃত করে। হেপারিন, যেটা রক্তবাহিকার ভেতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। নিউট্রোফিল এরা জীবাণু ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। আর অ্যাগ্র্যানুলোসাইট 2 রকম: লিম্ফোসাইট এরা অ্যান্টিবডি উৎপন্ন করে, মনোসাইট এরা এক সময় ম্যাক্রোফাজে পরিণত হয়, তারপর মনোসাইট গুলো ম্যাক্রোফাজে পরিণত হওয়ার পরে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। তো এই তথ্যগুলো সামারি আকারে ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষাতে আসে, গুরুত্বপূর্ণ টপিক। এরপরে আমরা নতুন একটা স্লাইডে চলে আসলাম, লসিকা তন্ত্র। লসিকা জিনিসটা রক্তের মতোই এক প্রকার তরল যোজক টিস্যু। এরাও এক প্রকার তরল যোজক টিস্যু, তবে রক্তের মতো লাল বর্ণের না। এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, এরা ঈষৎ হলুদ, এরা স্বচ্ছ, এরা ক্ষারীয়, এরা এক প্রকার টিস্যু রস দ্বারা তৈরি হয়। টিস্যু রসগুলো কালেকটিভলি যখন লসিকা নালী দ্বারা গৃহীত হয় তখন তাকে আমরা লসিকা বলে থাকি। তো এদের কাজ হচ্ছে কোষে কোষে পুষ্টিদ্রব্য সরবরাহ করা, রোগ প্রতিরোধে অংশ নেওয়া। রক্তকে যেমন আমরা সহজে অনুভব করতে পারি, হাত পা কেটে গেলেই দেখা যায়, কিন্তু লসিকাকে ওভাবে অনুভব করা যায় না। এরা লসিকা তন্ত্রের ভেতরেই থাকে। তবে লসিকা তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কানেকশন থাকে। তো যাই হোক, লসিকা তন্ত্রের মাধ্যমে আমাদের দেহে লসিকা পরিবাহিত হয়। লসিকা তন্ত্রের উপাদান 3টি: লসিকা, লসিকা নালী আর লসিকা গ্রন্থি বা লসিকা পর্ব। তো লসিকার উপাদান 2 রকম: কোষীয় উপাদান, কোষবিহীন উপাদান। লসিকার কোষ উপাদান বলতে আমরা লিম্ফোসাইট কে বুঝে থাকি। লিম্ফোসাইট ব্যতীত অন্য কোনো কোষীয় উপাদান পাওয়া যায় না লসিকার মধ্যে। আর যেটা হলো কোষবিহীন উপাদান, তার মধ্যে 94%ই পানি আর 6% হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এনজাইম, হরমোন ইত্যাদি থাকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি থাকে। তো এখন তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু নিশ্চিত করো দেখি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখো, লসিকা পর্ব বা লসিকা গ্রন্থি এরা কি? এরা হচ্ছে এক প্রকার গুটিকাকার কাঠামো বা এক প্রকার গ্রন্থি যারা লসিকা নালীর সাথে সংশ্লিষ্ট থাকে। আমরা প্লিহা, টনসিল, অ্যাডিনয়েডের নাম তোমরা হয়তো আগে শোনোনি, শুনতেও পারো। তো যাই হোক, প্লিহা, টনসিল, অ্যাডিনয়েড এগুলো হলো লসিকা গ্রন্থি। এরা লসিকা তন্ত্রেরই অংশ। এখানে লিম্ফোসাইটরা তাদের কার্যক্রম পরিচালনা করে, অ্যান্টিবডি উৎপন্ন হয়। আর লসিকা
এভাবে রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে। আর গত লেকচারে আমরা পড়ছিলাম কাইলোমাইক্রন রূপে লিপিড পরিবহন করা, এটাও লসিকার কাজ। আর দেহের অনেক স্থানে রক্ত পৌঁছাতে পারে না, সে সকল স্থানে লসিকা পুষ্টি এবং অক্সিজেন পরিবহন করে। তো লসিকার কাজগুলো অনেক ইম্পর্টেন্ট, লসিকা সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে, পরীক্ষাতে আসতেই পারে। এখন দেখো আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি এটা হলো রক্ত জমাট বাঁধার পদ্ধতি। এটা তোমাদের কাছে কিছুটা নতুন টপিক হতেই পারে, তো আমরা এটাকে একদম সহজভাবে উপস্থাপন করব, জটিলতার কিছুই নাই, জাস্ট একটু মনোযোগ সহকারে শুনবা। তো রক্ত জমাট বাঁধে, আমরা দেখি যে হাত পা কেটে গেলে ছড়ে গেলে কি হয়, কিছুক্ষণ রক্তপাত হয় 2-3 মিনিট 4-5 মিনিট, তারপরে রক্তপাত বন্ধ হয়ে যায়। তো এটা একটা মেকানিজমের মাধ্যমে ঘটে। তো আগে আমরা মেকানিজমটা ফ্লো চার্টের মাধ্যমে দিয়ে দিছি, ওটাই আমরা আগে ব্যাখ্যা করব, তারপর আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলবো। মনে করো যে একটা জায়গায় ক্ষতস্থান তৈরি হলো শরীরে, তো ওখানে রক্ত বের হয়ে আসবে। তো রক্তের মধ্যে তো অনুচক্রিকা থাকে, বাতাসের অনুপস্থিতিতে ক্ষতস্থানের অনুচক্রিকাগুলো বিদীর্ণ হয়ে যায়। তো ওই অনুচক্রিকাগুলো থেকে তখন থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার প্রোটিন নির্গত হয়। এই থ্রম্বোপ্লাস্টিন একদিকে রক্তের হেপারিনকে নিষ্ক্রিয় করে, কারণ হেপারিন যেহেতু রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তাই হেপারিনকে আগে নিষ্ক্রিয় করা দরকার। তো থ্রম্বোপ্লাস্টিন একদিকে হেপারিনকে নিষ্ক্রিয় করে, আরেক দিকে কি করে, রক্তের মধ্যে বিদ্যমান, রক্তরসে বিদ্যমান ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিন নামক প্লাজমা প্রোটিনের সাথে বিক্রিয়া করে থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বিনে পরিণত হয়। এই থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজেন নামক প্রোটিনের সাথে বিক্রিয়া করে ফাইব্রিন সূত্রক তৈরি করে। ফাইব্রিন সূত্রকরা পরস্পর মিলিত হলে ফাইব্রিন জালক তৈরি হয়, একটা নেট তৈরি হয়। এই ফাইব্রিন জালকগুলো ক্ষতস্থানে তৈরি হয়ে গেলে ওই জালকের মধ্যে লোহিত রক্তকণিকা বাধাপ্রাপ্ত হয়, আর এভাবেই এক সময় রক্ত জমাট বেঁধে যায়। তো স্বাভাবিকভাবে একজন মানুষের 4 থেকে 5 মিনিট সময় লাগে রক্ত জমাট বাঁধতে। আর রক্ত জমাট বাঁধার এই ক্ষেত্রে এটাকে রক্ত তঞ্চন পদ্ধতি বলা হয়, সহজ ভাষায় রক্ত জমাট বাঁধা বলা যায়। তো রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে 13টা ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে 4টা ফ্যাক্টরের নাম এবং তাদের সিরিয়াল আমরা এখানে উল্লেখ করছি, এটা মনে রাখতেই হবে। আর রক্ত তঞ্চনের সংজ্ঞাটাও আমরা স্লাইডে উল্লেখ করেছি, জাস্ট এটা মুখস্থ করে নিতে হবে। আর তোমরা এই ফ্লো চার্টটা থেকে জাস্ট বর্ণনাটা যেভাবে আমি দিলাম ওভাবে লিখতে পারলেই বর্ণনা হয়ে যাবে। তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রায় সময় বোর্ডে এবং কলেজে আসে, অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আবার তোমরা আমাকে একটু বলো দেখি, আমার কথা এবং স্লাইডের লেখাগুলো কি তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? স্টুডেন্টসরা তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো মানুষের হৃৎপিণ্ডের গঠনে আমরা চলে আসলাম। এতক্ষণ আমরা রক্ত অংশটা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা চলে আসলাম হৃৎপিণ্ডে। তো মানুষের হৃৎপিণ্ডের গঠন তো আমরা স্লাইডে দেখতেই পাচ্ছি। আমরা তোমাদেরকে একটু অ্যাডভান্স একটা জিনিস দেখায় রাখি, এই যে হৃৎপিণ্ডের চিত্রের মাধ্যমেই মূল জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। স্লাইড থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে শুধু দৃষ্টি আকর্ষণের জন্য বলতেছি। দেখো মানুষের হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, এটা কিন্তু বক্ষ গহ্বরে থাকে, দুই ফুসফুসের মাঝ বরাবর অবস্থান করে, বাম দিকে একটু বাঁকা হয়ে অবস্থান করে। অনেকে বলে যে হৃৎপিণ্ড নাকি বুকের বাম দিকে একদম থাকে, তা না, একদম বাম দিকে থাকে না, মাঝখানেই থাকে, একটু বাম দিকে বাঁকা হয়ে বা কাত হয়ে অবস্থান করে, এটা একটু মনে রাখতে হবে। এর বর্ণ লালচে খয়েরি রঙের। আরেকটা জিনিস, যে হৃৎপিণ্ডের উপরের দিকে চওড়া অংশটাকেই বেজ বলা হয়, বেজ মানে ভিত্তি। আমরা জানি যে ভিত্তি তো নিচে থাকে, কিন্তু এখানে বেজ উপরের চওড়া অংশটা, আর নিচের দিকে যে সরু হয়ে আসছে অংশটা এটাকেই বলা হয় এপেক্স বা চূড়া। আর মানুষের হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুটো স্তর, বাইরে তন্তুময় পেরিকার্ডিয়াম, ভেতরে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুটো স্তর, বাইরে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিতরে ভিসেরাল পেরিকার্ডিয়াম। তো সেরাস পেরিকার্ডিয়ামের দুটো স্তরের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে এক প্রকার তরল পদার্থ থাকে। আর হৃৎপিণ্ডের একটাই প্রাচীর, সে প্রাচীরে 3টা স্তর, বাইরে এপিকার্ডিয়াম, মাঝখানে মায়োকার্ডিয়াম, ভেতরে এন্ডোকার্ডিয়াম। 3টা স্তরেই হৃৎপেশি দ্বারা গঠিত। তবে মনে রাখতে হবে যে মায়োকার্ডিয়াম স্তরটাই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে।
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, সেগুলো আমরা চিত্রেই দেখবো। কপাটিকাগুলোর পরিচয় আমরা চিত্রে পাবো। আর আরেকটা নতুন টার্ম সংযোগী টিস্যু, এটা নিয়ে আমাদের একটা স্লাইডেই আছে। তো সেই স্লাইডে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করব, তাই আমরা চিত্রে চলে যাচ্ছি। দেখো, হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, উপরের প্রকোষ্ঠগুলোকে বলা হয় অ্যাট্রিয়াম, নিচের প্রকোষ্ঠ দুটোকে বলা হয় ভেন্ট্রিকল। এখন হৃৎপিণ্ডের ডান সাইড কোনটা? আমরা কিন্তু একজন মানুষকে তার অঙ্কীয় দিক বরাবর দেখলে হৃৎপিণ্ডের পজিশনটা যেমন থাকবে সেভাবে দেখতেছি। আর অঙ্কীয় দিক বরাবর যখন দুজন মানুষ সামনাসামনি হয় তখন তাদের পার্শ্ব পরিবর্তন ঘটে। যেমন ক্লাস নেওয়ার সময় তোমরা দেখো যে তোমাদের ডান হাতের দিকে আমার বাম হাত, তোমাদের বাম হাতের দিকে আমার ডান হাত, এটা পার্শ্ব পরিবর্তন ঘটে। এটা প্রতিসাম্যের একটা দীর্ঘ আলোচনার বিষয়। তো আমরা হৃৎপিণ্ডের গঠনের এই সাইডটাকে, মানে যেটা আমাদের হাতের বাম দিকে আছে, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ডান সাইড হবে। আর এই ডান হাতের দিকে যে অংশটা আছে এই পাশটা হবে বাম সাইড। এটা আমরা অবশ্যই মেনে নিব। এখন দেখো, এটা ডান অ্যাট্রিয়াম, এটা বাম অ্যাট্রিয়াম, এটা ডান ভেন্ট্রিকল, এটা বাম ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম মানে অলিন্দ, ভেন্ট্রিকল মানে নিলয়, এটা তো আমরা আগেই জেনে এসেছি। এখন দেখো, ডান অ্যাট্রিয়ামে সুপিরিয়র এবং ইনফিরিয়র দুটো ভেনা ক্যাভা মানে মহাশিরা প্রবেশ করছে। মনে রাখতে হবে, অ্যাট্রিয়ামে সর্বদা শিরা প্রবেশ করে, আর ভেন্ট্রিকল বা নিলয় থেকে সর্বদা ধমনী উৎপন্ন হয়। এই তথ্যটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো দেখো, মহাশিরা দুটো অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করলো। আবার এদিকে কি হলো, পালমোনারি শিরা এসে প্রবেশ করতেছে কোথায়? বাম অ্যাট্রিয়ামে। তো শিরা এসে প্রবেশ করলো। আবার মনে রাখতে হবে, ভেনা ক্যাভা এরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। তার মানে ডান অ্যাট্রিয়ামে কি আছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তো অ্যাট্রিয়াম দুটো সংকুচিত হলে ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসে এই যে এই কপাটিকা পাড়ি দিয়ে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করবে। আবার ভেন্ট্রিকল দুটো সংকুচিত হলে হবে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই যে আরেকটা কপাটিকা আছে, এটাকে বলা হয় পালমোনারি কপাটিকা, পালমোনারি সেমিলুনার কপাটিকা। এই কপাটিকা পথে পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যাবে। ফুসফুসে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গিয়ে সেখানে অক্সিজেন প্রবেশ করবে রক্তে। তো রক্ত অক্সিজেন দ্বারা সম্পৃক্ত হলে সেটা আবার পালমোনারি শিরা দ্বারা বাহিত হয়ে এই বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। তাহলে দেখা গেল, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ভেনা ক্যাভা দিয়ে ডান অ্যাট্রিয়ামে আসে। তারপরে এই কপাটিকাটার নাম বাইকাসপিড কপাটিকা। এই বাইকাসপিড কপাটিকার মধ্য দিয়ে এই রক্তটা, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ডান ভেন্ট্রিকলে আসে। সেখান থেকে সেমিলুনার কপাটিকা হয়ে পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত চলে যায় ফুসফুসে। ফুসফুসে পরিশোধনের পরে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার দ্বারা আসে কোথায়? বাম অ্যাট্রিয়ামে। তারপরে বাম অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে রক্ত চলে আসে এই যে বাম ভেন্ট্রিকলে। তারপরে আরেকটা সেমিলুনার কপাটিকার মধ্য দিয়ে এই অ্যাওর্টার মাধ্যমে সমগ্র দেহে অক্সিজেন যুক্ত রক্ত চলে যায়। আমি সম্ভবত এখানে বাইকাসপিড কপাটিকা বলছিলাম, আসলে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে থেকে ট্রাইকাসপিড কপাটিকা, আর বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে থেকে বাইকাসপিড কপাটিকা। তাহলে এই দুটো দুরকম কপাটিকা, ট্রাই ও বাইকাসপিড কপাটিকা। আর দুটো সেমিলুনার কপাটিকা, একটা অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা, আরেকটা পালমোনারি সেমিলুনার কপাটিকা। এই 4 রকম কপাটিকা। আরেকটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থিবেসিয়ান কপাটিকা থাকে, যেটা এখানে এঁকে দেখানো সম্ভব হয়নি। তো যে কারণে এই 4 রকম প্রধান কপাটিকার কথাই আমরা মনে রাখবো। তো এখানে অ্যারো চিহ্নের মাধ্যমে রক্তের গতিপথ দেখানো হয়েছে। আমরা চিত্রে আরো দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কর্ডি টেন্ডিনি, এরা হচ্ছে এক প্রকার যোজক টিস্যু। এরা ভালভ গুলোকে, কপাটিকা গুলোকে নিলয়ের প্রাচীরের সাথে যথাস্থানে ধরে রাখে। আবার নিলয়ের প্রাচীরে কতগুলো আঙুলের মতো অভিক্ষেপ দেখা যাচ্ছে। এই আঙুলের মতো অভিক্ষেপ গুলোকে বলা হয় কলামনি কর্নি। এই যে এটা কলামনি কর্নি, এটা এটা এগুলো। আর এই যে লম্বা লম্বা দাগগুলো দেখতেছো, এগুলো হচ্ছে কর্ডি টেন্ডিনি। তো যাই হোক, এই ধারণাগুলো আমাদেরকে রাখতে হবে। পরবর্তী স্লাইডগুলোতে এই চিত্রটা আমাদের অনেক কাজে লাগবে। যাই হোক, সহজ করে আমরা ব্যাপারটা মাথায় রাখবো আর ব্যাপারগুলো সহজেই ক্যাচ করার চেষ্টা করব, খুব জটিলভাবে চিন্তা করার দরকার নেই। এখন তোমাদের জন্য একদম নতুন একটা টপিক। এই টপিকের নাম মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ কাকে বলে? বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়াই, মানে কোনো স্নায়ু উদ্দীপনা বা বাহ্যিকভাবে কোনো ইলেকট্রিক শক না দিয়েই যদি হৃৎপিণ্ডকে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চালিত রাখা যায়, নিয়ন্ত্রণ করা যায়,
সঞ্চালন করা যায়, তবে ওই নিয়ন্ত্রণটাই হলো মায়োজেনিক নিয়ন্ত্রণ। তো আমরা সংজ্ঞাটা বইয়ের ভাষায় লিখেছি, এটাই লিখতে হবে পরীক্ষার খাতায়। তো মায়োজেনিক নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট থাকে কিছু সংযোগী টিস্যু। সংযোগী টিস্যু কি? এখানে বলা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত হৃৎপেশি হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে স্বয়ংক্রিয় সঞ্চালন বা স্পন্দনের সাথে জড়িত। তো সেই রূপান্তরিত হৃৎপেশিগুলোকেই বলা হয় সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। এই সংযোগী টিস্যুগুলোর একটা স্বভাব আছে, একটা বৈশিষ্ট্য আছে। এরা বৈদ্যুতিক সিগন্যাল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপাদন করতে পারে। আর এই ইলেকট্রিক্যাল সিগন্যালের কারণে আমাদের হৃৎপিণ্ডটা সংকুচিত হয়, আর ইলেকট্রিক্যাল সিগন্যালটা প্রশমিত হয়ে গেলে হৃৎপিণ্ডটা প্রসারিত হয়। এটা আমরা চিত্রের মাধ্যমে দেখব। তো আমাদের প্রধানত 4 রকমের সংযোগী টিস্যু আছে হৃৎপিণ্ডে। একটা হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএন বা এসএ নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড বা এভিএন, বান্ডল অফ হিজ ও তার ডান ও বাম শাখা, আর পারকিনজি তন্তু। কিছু কিছু টার্ম তোমাদের কাছে নতুন, এগুলো মুখস্থ করেই নিতে হবে, বায়োলজিতে বুঝতেও হয়, মুখস্থ করতে হয়। আর দেখো, এই যে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু মানে এই জাংশনাল টিস্যুগুলোর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের একটা সিকোয়েন্স আছে, একটা অনুক্রম আছে। সেটা হলো এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ থেকে পারকিনজি তন্তু। এটা এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব। এই যে দেখো, এখানে হৃৎপিণ্ডের চিত্রটাকে আমরা খুব সহজ করে খুব সরল ভাবে আঁকছি। ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল, দুটো ভেন্ট্রিকলের মাঝখানে যে প্রাচীর, সে প্রাচীরকে বলা হয় আন্তঃনিলয় প্রাচীর। তো এই তথ্যগুলো আমাদের জানা থাকলো। এই যে এটা সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা ইনফিরিয়র ভেনা ক্যাভা। তো এখন দেখো, ডান অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা ক্যাভার প্রবেশ মুখে, মানে যেখানে ডান অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা ক্যাভা প্রবেশ করছে, সেই স্থানে মায়োকার্ডিয়াম স্তরে অবস্থান করে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা বৈদ্যুতিক তরঙ্গ উৎপাদন করতেছে। এই অ্যারো চিহ্নগুলো বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের দিক নির্দেশ করতেছে। দেখো, ডান অ্যাট্রিয়াম থেকে বাম অ্যাট্রিয়ামে বৈদ্যুতিক তরঙ্গ ছড়ায় পড়তেছে। আর যখন বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন হয় তখনই সংশ্লিষ্ট স্থানটা সংকুচিত হয়। তার মানে বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন হওয়া মাত্রই হৃৎপিণ্ড সংকুচিত হয়ে গেছে ওই অংশটুকু। তার মানে অ্যাট্রিয়ামটা ওই অবস্থায় সংকুচিত থাকে বা হয়। তো এরপর কি হয়, এই বৈদ্যুতিক তরঙ্গটা এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড দ্বারা গৃহীত হয়। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, এরা বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণও করে আবার উৎপাদনও করে। দেখো, এরা বৈদ্যুতিক সিগন্যাল গ্রহণ করলো, তারপর উৎপাদনও করলো, এবং উৎপাদিত বৈদ্যুতিক তরঙ্গ এই যে বান্ডল অফ হিজ, এই অংশটা বান্ডল অফ হিজ দ্বারা বাহিত হয়ে, বান্ডল অফ হিজের ডান ও বাম শাখা দ্বারা বাহিত হয়ে আন্তঃনিলয় প্রাচীরের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে? হৃৎপিণ্ডের নিচের অংশে যাচ্ছে, সরু অংশের দিকে যাচ্ছে, অ্যাপেক্সের দিকে যাচ্ছে। ওখানে গিয়ে দেখো, ডান শাখাটা ডান নিলয়ের প্রাচীরে, বাম শাখাটা বাম নিলয়ের প্রাচীরে প্রবেশ করছে। এই হলো ডান ও বাম শাখা বান্ডল অফ হিজের। এই যে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তারপরে কি হয়, ডান ও বাম শাখা আরো কতগুলো ক্ষুদ্র তন্তুতে পরিণত হয়। এই ক্ষুদ্র তন্তুগুলোকে বলা হয় পারকিনজি তন্তু। এই যে পারকিনজি তন্তু। তো পারকিনজি তন্তুর মাধ্যমে সুচারুরূপে একদম নিলয়ের প্রাচীরে বৈদ্যুতিক সিগন্যাল পৌঁছায় যায়। তো বৈদ্যুতিক সিগন্যাল যখন এপাশে আসতেছে, তখন কি হবে? নিলয় সংকুচিত হবে, কিন্তু ততক্ষণে আবার এই বৈদ্যুতিক সিগন্যাল অ্যাট্রিয়ামের গুলো কি হয়? প্রশমিত হয়ে যায়। তার মানে অ্যাট্রিয়াম তখন কি হয়? প্রসারিত হয়ে যায়। কিন্তু ততক্ষণে আবার বৈদ্যুতিক সিগন্যাল নিলয়ে চলে আসে, তাই নিলয় তখন সংকুচিত হয়। আবার একটু পরে দেখা যাবে এরা প্রশমিত হয়ে গেছে, তখন নিলয় প্রসারিত হবে, আবার নতুন করে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে বৈদ্যুতিক সিগন্যাল উৎপন্ন হবে, তখন আবার অ্যাট্রিয়াম সংকুচিত হবে। এভাবেই ক্রমান্বয়ে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল সংকুচিত প্রসারিত হয়। এভাবেই মায়োজেনিক নিয়ন্ত্রণ চলতে থাকে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই টপিকটা ভালো করে পড়বা, সহজ করেই পড়বা, এই তথ্যগুলো বারবার শুনে বুঝবা এবং বই থেকেও পড়বা, এবং এই লেকচারের আলোকে সংক্ষেপে লেখার চেষ্টা করবা। চিত্রটা যেন ঠিক থাকে, যদি পরীক্ষাতে চাওয়া হয় সব ঠিকঠাক মতোই উপস্থাপন করতে হবে। চিত্র বর্ণনা সবই যেন ভুল ঠিক থাকে, একটুও যেন ভুল না হয়। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে কার্ডিয়াক চক্র নিয়ে আমরা আলোচনা করব। কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। তো হৃদচক্র জিনিসটা কি, এটা জানার আগে আমরা কয়েকটা জিনিস একটু জেনে নেই। যেমন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে বলা হয় সিস্টোল, আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, হয়তো তোমরা ছোট ক্লাসেও পড়ে আসছো। তো যাই হোক, হৃৎপিণ্ডের একবার সিস্টোল আর একবার ডায়াস্টোলকে একত্রে হার্টবিট বলা হয়,
এই যে আমরা বলি যে হার্টবিট হচ্ছে মিনিটে 72 বার বা 75 বার 80 বার, তো এই হলো সেই হার্টবিট। একবার সিস্টল একবার ডায়াস্টল, পুরো হৃৎপিণ্ডের একবার সিস্টল একবার ডায়াস্টলকে একবারে একত্রে একটা হার্টবিট বলা হয়, বা বাংলায় হৃদস্পন্দন বলা হয়। এই যে হৃদস্পন্দন বা হার্টবিট, সেটা একবার ঘটতে গেলেই 4টা ঘটনা পর্যায়ক্রমে ঘটে। মানে একটা হার্টবিটের মধ্যেই 4টা ঘটনা পর্যায়ক্রমে ঘটে। এই 4টা ঘটনা যে পর্যায়ক্রমে ঘটে তাকেই অ্যাকচুয়ালি আমরা কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে থাকি। এই 4টা ঘটনা কি? অ্যাট্রিয়ামের ডায়াস্টল বা অ্যাট্রিয়ামের প্রসারণ, তারপরেই ঘটে অ্যাট্রিয়ামের সিস্টল বা অ্যাট্রিয়ামের সংকোচন, তারপরেই ঘটে ভেন্ট্রিকলের সিস্টল বা ভেন্ট্রিকলের সংকোচন, তারপরেই ঘটে ভেন্ট্রিকলের ডায়াস্টল বা ভেন্ট্রিকলের প্রসারণ। এই 4টা ঘটনা সিকোয়েন্স অনুসারে ঘটে। উল্টাপাল্টা করে লিখলে হবে না, এই সিকোয়েন্সে লিখতে হবে, জানতে হবে। আর দেখো, এই 4টা ঘটনা যখন ঘটে, মানে কার্ডিয়াক চক্র যখন ঘটে, তখন কপাটিকা গুলোর খুলে থাকা বন্ধ থাকার একটা ব্যাপার থাকে, আর সংঘটনের সময়কাল বলেও একটা ব্যাপার থাকে। সেই জিনিসটা আমরা ছকে উপস্থাপন করছি। যেমন অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় ট্রাইও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে, সেমিলুনার কপাটিকাও বন্ধ থাকে। অ্যাট্রিয়ামের ডায়াস্টল ঘটতে 0.7 সেকেন্ড সময় লাগে। এরকম করে প্রত্যেকটারই বৈশিষ্ট্য বা ঘটনা বলি আমরা, প্রত্যেকটার আন্ডারে যেগুলো লিখছি সেগুলো দ্বারা মনে রাখার চেষ্টা করব। যেমন অ্যাট্রিয়ামের সিস্টলে কি ঘটে, ভেন্ট্রিকলের সিস্টলে কি ঘটে, ভেন্ট্রিকলের ডায়াস্টলে কি ঘটে, এই ছক থেকে আমরা জানতে পারবো। আরেকটা কথা বলে রাখি, ভেন্ট্রিকলের সিস্টলের 2টো পর্যায় আছে, প্রাথমিক পর্যায়, চূড়ান্ত পর্যায়। প্রাথমিক পর্যায় কিন্তু সরি, ভেন্ট্রিকলের ডায়াস্টলে, ভেন্ট্রিকলের ডায়াস্টলে প্রাথমিক এবং চূড়ান্ত 2টো পর্যায় থাকে। ভেন্ট্রিকলের ডায়াস্টলের প্রাথমিক পর্যায়ে কিন্তু বায়ো ট্রাইকসপিড কপাটিকাও বন্ধ থাকে, সেমিলুনার কপাটিকাও বন্ধ থাকে। এটা প্রাথমিক পর্যায়। যদিও পরবর্তীতে বায়ো ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়, কিন্তু আমাদের বইতে যে তথ্য এবং চিত্র সরবরাহ করা হয়েছে তাতে ভেন্ট্রিকলের ডায়াস্টলের প্রাথমিক পর্যায়ে চিত্র অঙ্কন করা হয়েছে। সেই চিত্রের আলোকেই আমরা বলতেছি যে বায়ো ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে, সেমিলুনার কপাটিকাও বন্ধ থাকে, কিন্তু ভেন্ট্রিকলের ডায়াস্টলের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বায়ো ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। তো এই তথ্যগুলো আমরা মনে রাখবো এবং চিত্রের মাধ্যমে আমরা শিখবো। চিত্রটা বোঝানোর সুবিধার্থে হ্যাঁ, এখন দেখো, এখানে এটা অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এটা অ্যাট্রিয়ামের সিস্টল, এটা ভেন্ট্রিকলের সিস্টল, আর এই চিত্রটা ভেন্ট্রিকলের ডায়াস্টলের। আর এবিসিডি দ্বারা, এই যে এবিসিডি দ্বারা ডান ও বাম অ্যাট্রিয়াম, ডান ও বাম ভেন্ট্রিকল, এদেরকে ইঙ্গিত করা হয়েছে। এখন তো আমরা বুঝতেই পারতেছি কোনটা কোন প্রকোষ্ঠ। তো এখন একটা জিনিস দেখো, যে আমি তোমাদেরকে একটা চিত্র একটু বুঝিয়ে দেই যে কি করে আমাদেরকে এই বর্ণনাগুলো করতে হবে। যেমন দেখো, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময়, ডায়াস্টল মানে প্রসারণ বা প্রসারিত অবস্থা, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত থাকে, যে কারণে অ্যাট্রিয়াম দুটোর ভেতরে রক্তের চাপ কমে যায়। ফলে সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনা ক্যাভা হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে এবং পালমোনারি শিরাপথে অক্সিজেন যুক্ত রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। যতক্ষণ অ্যাট্রিয়াম দুটো রক্তপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এ সময়ে ট্রাই ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমিলুনার কপাটিকা দুটো বন্ধ থাকে। তো এভাবে আমাদেরকে এই বর্ণনাগুলো দিতে হবে। অনুরূপ ভাবে এই যে দেখো, এখানে কিন্তু সেমিলুনার কপাটিকা দুটো বন্ধই, যদিও মনে হচ্ছে একটু খুলে আছে, কিন্তু এটা বন্ধই, বন্ধ করে আঁকতে হবে। আর এই চিত্রগুলোতে এই যে দেখো, সেমিলুনার কপাটিকা বন্ধ, এখানে সেমিলুনার কপাটিকা খুলে আছে, রক্ত এপাশ থেকে ওপাশে আসতেছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো আরেকটা জিনিস, এই অ্যাট্রিয়ামের সিস্টল হলে কি হবে? অ্যাট্রিয়াম সংকুচিত হবে, ফলে ট্রাইও বাইকাসপিড কপাটিকা পথে রক্ত ভেন্ট্রিকলে আসবে। তারপরে কি ঘটবে? ভেন্ট্রিকল দুটো রক্ত দ্বারা পরিপূর্ণ হলে ভেন্ট্রিকলের সিস্টল ঘটবে। ভেন্ট্রিকলে সিস্টল ঘটলে ভেন্ট্রিকল সংকুচিত হবে, সেমিলুনার কপাটিকা দুটো খুলে যাবে, রক্ত তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে, বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে রক্ত চলে যাচ্ছে। এই সময় সেমিলুনার কপাটিকা গুলো সশব্দে খুলে যায়, তখন লাভ বলে একটা শব্দ হয়, LUB, লাভ বলে একটা শব্দ হয়। আর এই সময় ট্রাইও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। তো রক্ত তো সংশ্লিষ্ট রক্তবাহিকায় চলেই গেল, এরপরে কি হবে? ভেন্ট্রিকলের ডায়াস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় ভেন্ট্রিকল প্রসারিত হতে শুরু করবে, কিন্তু সে সময় কি হবে?
ভেন্ট্রিকল প্রসারিত হতে শুরু করলে তাতে রক্তের চাপ কমে যাবে, ফলে রক্ত আবার বিপরীত দিকে আসতে চাবে, কিন্তু সে সময় সজোরে সেমিলুনার কপাটিকা গুলো বন্ধ হয়ে যাবে, তখন ডাব বলে একটা শব্দ হবে। তো ডাব শব্দ দ্বারা সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে গেলে রক্ত আর বিপরীত দিকে আসতে পারবে না, তারা তখন সামনে চলে যাবে। এ সময় তো সেমিলুনার কপাটিকা গুলো বন্ধই থাকলো, আর ট্রায়োবাইকাসপিড কপাটিকা গুলো বন্ধ থাকে। তো এরকম করে পর্যায়ক্রমে এই কার্ডিয়াক চক্রটা চলতে থাকে। তো এই তথ্যগুলো চিত্র সহকারে পড়তে হবে, এটাও পরীক্ষাতে আসতে পারে, শুধু চিত্রের মাধ্যমেও আসতে পারে, বা শুধু একটা বা দুটো ঘটনা চিত্র সহ বর্ণনা আসতে পারে, যেভাবেই আসুক আমাদেরকে ওই ঘটনাগুলো ছক থেকে নিয়ে আর এই ঘটনাগুলো একটু মাথায় নিয়ে পড়তে হবে আর কি। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাচ্ছি। এই টপিকের নাম হচ্ছে মানুষের পুরো দেহে রক্ত সংবহন। তো 4 উপায়ে রক্ত সংবহন ঘটে। একটা হলো সিস্টেমিক সংবহন, মানে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্য দিয়ে সংবহন। তো এখানে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টা হয়ে সমগ্র দেহ থেকে ঘুরে এসে ভেনা কাভা হয়ে আবার ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। পালমোনারি সংবহন মানে ফুসফুসের মধ্য দিয়ে সংবহন। ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায়, তারপরে হচ্ছে গিয়ে ফুসফুসে পরিশোধিত হয়ে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরাপথে আবার বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে। এটা হলো গিয়ে আমাদের পালমোনারি সংবহন। আমরা চিত্রেও দেখব পোর্টাল সংবহন। এরা পৌষ্টিক অঙ্গ থেকে উৎপত্তি লাভ করে হেপাটিক পোর্টাল শিরা গঠন করে কি করে রক্তকে যকৃৎ পর্যন্ত পৌঁছে দেয়। এই হচ্ছে পোর্টাল সংবহনের রূপরেখা। আর করোনারি সংবহন এটা হৃৎপিণ্ডের অভ্যন্তরে ঘটে। সিস্টেমিক সংবহন বা অ্যাওর্টা থেকে, সিস্টেমিক ধমনী বা অ্যাওর্টা থেকে করোনারি ধমনী উৎপন্ন হয়, সেটা অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রাচীরে সংবহন করে। তারপর হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সরবরাহ হলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত করোনারি শিরা দ্বারা ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে। এইভাবেই করোনারি সংবহন সংঘটিত হয়। তোমরা যদি রেখাচিত্রগুলো মনে রাখতে পারো তবে সহজেই বর্ণনা দিতে পারবা। এখন আমরা জিনিসটা চিত্রের মাধ্যমে দেখি। এই যে দেখো, এই হলো মানুষের পুরো দেহে রক্ত সংবহনের চিত্র। চিত্রটা দেখে ভয় পাবার কিছুই নেই, কয়েকবার প্র্যাকটিস করলেই হবে। প্রথমে আমরা আসি সিস্টেমিক সংবহনে। এই যে দেখো, এই যে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টা পথে মস্তিষ্কের দিকে যাচ্ছে, সমগ্র দেহে বিভিন্ন অঙ্গে যাচ্ছে। এখানে ধমনীগুলোর নামও লিখে দেওয়া হয়েছে। অক্সিজেন যুক্ত রক্ত সংশ্লিষ্ট অঙ্গে গেলে অক্সিজেন সরবরাহ হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় বিভিন্ন বিক্রিয়া দ্বারা, সেগুলো আবার বিভিন্ন শিরা দ্বারা গৃহীত হয়। দেখো, ভেনা কাভা পথে, জুগুলার শিরা পথে, ভেনা কাভা পথে আবার রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসতেছে। এই টোটালটাই হলো সিস্টেমিক সংবহন। এখন পালমোনারি সংবহন। এই যে রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই যে ফুসফুসে গেল, পরিশোধনের পরে পালমোনারি শিরাপথে আবার এই বাম অ্যাট্রিয়ামে ফিরে আসলো, এটাই হলো পালমোনারি সংবহন। তো এই পৌষ্টিক তন্ত্র থেকে যে কৈশিক জালিকাগুলো উৎপন্ন হয় তারা মিলিত হয়ে হেপাটিক পোর্টাল শিরা গঠন করে যকৃতে রক্ত সাপ্লাই করলো। এইটুকুই হলো পোর্টাল সংবহন। আর আরেকটা হলো করোনারি সংবহন, যেটা আমরা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে মনে রাখবো, এই চিত্রের মাধ্যমে এটা বোঝানো সম্ভব না। অ্যাওর্টা থেকে উৎপন্ন করোনারি আর্টারি হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সাপ্লাই করে, তারপর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাই অক্সাইড করোনারি শিরা দ্বারা গৃহীত হয়ে আবার এই রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসে। তারপরে ওই ফেরত আসা রক্তটা আবার ওই সিস্টেমিক সংবহনের মাধ্যমে আবার পুরো দেহে কি হয়, ওই রাইট অ্যাট্রিয়ামে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আসলো সেটা আবার ওই পালমোনারি শিরা পথে ফুসফুসে যাবে, পরিশোধিত হয় আবার অ্যাওর্টা, আবার সেই বাম ভেন্ট্রিকলে আসবে, সেখান থেকে আবার অ্যাওর্টা হয়ে সারা দেহে যাবে। এরকম করে ঘটনাটা ঘটে। তবে করোনারি সংবহনটা শুধু ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে মনে রাখতে পারলেই হবে, বুঝাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, যেটা এই মুহূর্তে সম্ভব না। তোমাদের মূলত পালমোনারি আর সিস্টেমিক সংবহনটাই বেশি আসে। এখন আরেকটা টপিকে আমরা যাই, ব্যারো রিফ্লেক্স। এই ব্যারো রিফ্লেক্স এমন একটা প্রক্রিয়া যার দ্বারা আমাদের শরীরে রক্তের চাপ বেড়ে গেলে বা কমে গেলে সেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো ব্যারো রিফ্লেক্সকে নিয়ন্ত্রণ করে কিছু ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর কি? ব্যারো রিসেপ্টর হলো এক প্রকার সংবেদী স্নায়ু প্রান্ত। এরা কোথায় কোথায় থাকে সেটা আমরা এখন দেখব। এই যে দেখো, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর এরা কি করে, এরা রক্তের চাপ বেড়ে গেলে সেই চাপটাকে কমায়, স্বাভাবিক করে। আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর বা আয়তন রিসেপ্টর কি করে, এরা রক্তের চাপ কমে গেলে সেটাকে বাড়ায়, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।
উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলো অ্যারোটিক আর্চে থাকে, মানে অ্যারোটার বাঁকানো অংশে থাকে, ক্যারোটিড ধমনীর সাইনাসে থাকে। এরা রক্তের চাপ বেড়ে গেলে সেই খবরটাকে মস্তিষ্কের মেডুলা অঞ্চলে প্রেরণ করে, ফলে মেডুলা অঞ্চল থেকে আরেকটা ফিরতি স্নায়ু বার্তা হৃৎপিণ্ডে আসে যে রক্তের তো চাপ বেড়ে গেছে, এখন হৃৎপিণ্ড বেশি পাম্প করলে তো রক্তের চাপ বাড়তেই থাকবে। তখন করে কি, হৃৎপিণ্ডের পাম্পিং রেটটাকে কমায় দেওয়া হয়, তখন রক্তের চাপও ধীরে ধীরে কমে যায়। এটা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের কাজ। আর নিম্নচাপ ব্যারোরিসেপ্টর যেটা, ওকে আয়তন রিসেপ্টরও বলা হয়, কারণ রক্তের চাপ যদি কমে যায়, রক্তের আয়তন যদি কমে যায় তো রক্তের চাপও কমে যায়। তো রক্তের চাপ কমে গেলে ওই নিম্নচাপ ব্যারোরিসেপ্টররা সক্রিয় হয়ে ওঠে এবং রক্তের চাপ কমে যাওয়ার খবরটা মস্তিষ্কের হাইপোথ্যালামাস অঞ্চলে প্রেরণ করে। তখন এক প্রকার হরমোন নিঃসৃত হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, সেটা মূত্রের পরিমাণ কমায় দেয়। মূত্রের মাধ্যমে যেহেতু পানি বের হয়ে যায়, আর পানি কমে গেলে রক্তের ঘনত্ব বাড়ে যাবে, তাই মূত্রের পরিমাণ কমে গেলে রক্ত থেকে মূত্র বের হবে না, মানে রক্ত থেকে পানি মূত্রে পরিণত হবে না, কারণ রক্ত থেকে মূত্র তৈরি হয়। তো মূত্রের পরিমাণ কমে গেলে পরে রক্তের পানি রক্তেই রয়ে গেল, এবং যখন এই ঘটনাটা ঘটে তখন মানুষের পিপাসা পায়, মানুষ পানি পান করে, তো আলটিমেটলি পানি দেহে প্রবেশ করে, আবার মূত্রের পরিমাণও কমে যায়, ফলে ধীরে ধীরে পানি রক্তে প্রবেশ করে এবং রক্তের আয়তন ঠিক হয়ে যায়, রক্তের চাপ বেড়ে স্বাভাবিক পর্যায়ে উঠে আসে। এই হচ্ছে গিয়ে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ব্যাপার। তারপরে আমরা চলে আসি হৃৎপিণ্ডের বিভিন্ন অবস্থায় করণীয়, হৃদরোগের বিভিন্ন অবস্থা হইতে পারে। এনজাইনা পেক্টোরিস মানে হচ্ছে বুকের ব্যথা। বুকের ব্যথা অনেক কারণেই হতে পারে, তবে নরমালি আমরা মনে করি যে হার্ট অ্যাটাকের কারণে এটা হয়েছে। হার্ট অ্যাটাক মানে কোনো কিছু হার্টকে আক্রমণ করছে এমনটা না। হার্ট অ্যাটাক হলো হৃৎপিণ্ডের হৃৎপেশিগুলো যদি কোনো কারণে মারা যেতে শুরু করে, তাহলে ওই অবস্থাকে বলা হয় হার্ট অ্যাটাক। আরেকটা হলো হার্ট ফেইলিওর, কোনো কারণে হৃদযন্ত্রের রক্ত পাম্প করার ক্ষমতা কমে আসাই হলো হার্ট ফেইলিওর। হার্ট ফেল করা মানে হার্ট বন্ধ হয়ে যাওয়া না, এটা চলিত ভাষায় মানুষ বলে। আসলে হার্ট ফেইলিওর মানে হৃৎপিণ্ডের পাম্প করার ক্ষমতা কমে যাওয়া। তো যেটাই হোক না কেন, এগুলো হলে মানুষের বুকে অস্বস্তি হয়, ব্যথা হয়, গলায় অস্বস্তি হয়, ঘন ঘন শ্বাস নেয়, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে। এরকম হলে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখালে ওনারা জীবনযাত্রার পরিবর্তন করতে বলবেন, ব্যায়াম করতে বলবে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে বলবেন। কখনো পেসমেকার স্থাপন করতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, বা এনজিওপ্লাস্টি করতে হয়, যেটাকে রিং পরানো বলে আমাদের সমাজে, এনজিওপ্লাস্টি করতে হয়, অনেক কিছু করতে হয়। তবে এই ব্যাপারগুলো তোমাদের বই থেকে পড়ে নেওয়াটাই বাঞ্ছনীয়। বিস্তারিত আলোচনা, এটা পরীক্ষাতে আসতে পারে, লক্ষণ, প্রতিকার, কারণ, চিকিৎসা আসতে পারে, এটা মুখস্থ করে নিতে হবে। তবে আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে পেসমেকার নিয়ে একটা আলোচনা রেখেছি, যে পেসমেকারের গঠন ও কাজ। পেসমেকার বলতে কিন্তু আমরা সাইনোয়াট্রিয়াল নোডকেই বুঝি। আর এখন আমরা যে পেসমেকারটা নিয়ে আলোচনা করতেছি, এটা হলো কৃত্রিম পেসমেকার। এই কৃত্রিম পেসমেকারের সংজ্ঞাটা আমরা লিখে দিয়েছি। আর কৃত্রিম বা যান্ত্রিক পেসমেকারের তিনটা অংশ: লিথিয়াম ব্যাটারি, যেটা জেনারেটরকে শক্তি সরবরাহ করে; কম্পিউটারাইজড জেনারেটর, সেটা বিদ্যুৎ উৎপাদন করে; আর সেটা ইলেকট্রোড দ্বারা বাহিত হয়ে হৃৎপিণ্ডে প্রেরিত হয়। তো মানুষের বুকে বা পেটের চামড়ার নিচে পেসমেকারকে স্থাপন করা হয়। এই ইলেকট্রোড গুলো তারের সাথে যুক্ত থাকে। পেসমেকারের তারকে লিড বলা হয়, লিডের মাথায় ইলেকট্রোড গুলো থাকে। তো লিডের সংখ্যার উপর ভিত্তি করে পেসমেকার তিন রকম, কোন লিড কোন প্রকোষ্ঠে প্রবেশ করানো হবে তার উপর ভিত্তি করে পেসমেকার তিন রকম। এক প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার, এখানে লিডকে শুধু ডান অথবা ডান অ্যাট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকলে প্রবেশ করানো হয়। যেহেতু ডান অ্যাট্রিয়ামে সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে, ওটা দুর্বল হয়ে গেলে বৈদ্যুতিক সিগন্যাল উৎপন্ন হয় না ঠিক মতো, তো ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য তখন ডান অ্যাট্রিয়ামে পেসমেকারের একটা লিড প্রবেশ করানো হয়। কারো যদি হৃৎপিণ্ড আরো দুর্বল হয় তবে দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার ইউজ করা হয়। এই দুটো লিড ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলে প্রবেশ করানো হয়। কারো হৃৎপিণ্ড যদি আরো দুর্বল হয় তাহলে তিন প্রকোষ্ঠ পেসমেকার ইউজ করা হয়। এখানে তিনটা লিডের, একটা ডান অ্যাট্রিয়ামে, একটা ডান ভেন্ট্রিকলে, আর একটা লিডকে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করানো হয়। বাম ভেন্ট্রিকলে প্রবেশ করানোর কারণ হচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন যুক্ত রক্ত সজোরে পাম্প হয়ে অ্যাওর্টা হয়ে যেহেতু সারা দেহে যায়, সুতরাং বাম ভেন্ট্রিকলকে অবশ্যই ভালো একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজন। এইভাবেই এই পেসমেকার গুলো কাজ করে থাকে। তো আমরা এক লেকচারেই এই অধ্যায়টা সম্পন্ন করলাম। সামনের লেকচার থেকে জেনেটিক্স আলোচনা শুরু হবে। তো আজকে তোমরা এই লেকচারে অংশগ্রহণ করেছো, তোমাদেরকে আমরা ধন্যবাদ